সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আজ তোমাদের ক্লাসে আমি উপস্থিত হয়ে গিয়েছি। আমার যদি খুব ভুল না হয় তোমাদের সঙ্গে কিন্তু আজকে আমার এই বছরে দ্বিতীয় ক্লাস, তাই না? হ্যাঁ, এই বছরের দ্বিতীয় ক্লাস তোমাদের সঙ্গে বাংলা ক্লাস আমি জয়া মিস উপস্থিত হয়ে গিয়েছি। তো শিক্ষার্থীরা চলো আমরা আমাদের পড়ায় চলে যাই। তোমাদের কি খেয়াল আছে গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? আচ্ছা, দেখো এই পৃষ্ঠাটি দেখো তোমরা সবাই, বাংলা বইয়ের প্রথম পৃষ্ঠা মানে 1 নম্বর মার্ক করা যে পৃষ্ঠাটি, এই পৃষ্ঠা থেকে গদ্যের যে নাম আছে এই দেশ এই মানুষ, এই দেশ এই মানুষ বইয়ে এটা আমাদের প্রথম গদ্য। এবং এই গদ্য থেকে আমরা কি করেছিলাম, এই পৃষ্ঠার প্রথম যে প্যারাটি ছিল সেই প্যারাটি আমরা পড়ে নিয়েছিলাম। তো শিক্ষার্থীরা আমি যদি তোমাদেরকে বলি যে এই গদ্যটির প্রথম লাইনটা কি ছিল, এই লাইনটা কিন্তু কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে প্রশ্ন আসার মতো একটি লাইন ছিল। বলো তো কি? সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। কি এটা ছিল না? হ্যাঁ, এইটাই ছিল, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। আচ্ছা, এটা কি? এটা কিন্তু আমাদের সার্থকতা, তাই না? আমরা বাঙালি, আমরা এই দেশে জন্মেছি, এই দেশে জন্মগ্রহণ করাটা কিন্তু আমাদের কাছে সৌভাগ্য, তাই না? এই কথাটা কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এবং প্রথম পৃষ্ঠাতে যতগুলো লাইন ছিল মানে যে প্রথম প্যারাটা ছিল, ওই প্যারাটা থেকে আমরা যে পয়েন্টগুলো নিয়ে কথা বলেছিলাম সেটা কি ছিল? সেটা হচ্ছে বাঙালি ক্ষুদ্র জাতিসত্তা, প্রাকৃতিক বৈচিত্র্য এবং ভাষাগত বৈচিত্র্য। প্রথমত যদি আমরা কথা বলি, মানে আমাদের কিন্তু সবসময় উচিত, বা আমি সবসময় কিন্তু করি এটা, যে নেক্সট বা উপস্থিত যে ক্লাসে আমি আসি সেই ক্লাসে এসে কিন্তু আমি বিগত ক্লাসের পড়া নিয়ে তোমাদের সঙ্গে 2 মিনিট কথা বলি, তাই না? তো দেখো আমরা বাঙালি, তাই না? সেজন্য কিন্তু এখানে লিখেছি, বইও আছে যে আমরা বাঙালি। এবং দ্বিতীয়ত কি আছে? ক্ষুদ্র জাতিসত্তা। এই গল্পটি পড়ে আমরা কিন্তু বেশ কিছু ক্ষুদ্র জাতিসত্তা সম্পর্কে মানে উপজাতি সম্পর্কে ধারণা পেয়েছি, যেমন চাকমা, মারমা, মুরং, তঞ্জঙ্গা, এরকম অনেক, সাঁওতাল, রাজবংশী। আবার দেখো কি আছে? প্রাকৃতিক বৈচিত্র্য। আমাদের দেশে কিন্তু অনেক রকম প্রাকৃতিক বৈচিত্র্য আছে, সমবিহারে কি আমাদের দেশটা পরিপূর্ণ। এবং তার সঙ্গে রয়েছে ভাষাগত বৈচিত্র্য, আমরা বাঙালি জাতি, আমাদের ভাষা, এবং ক্ষুদ্র জাতিসত্তাদের ভাষা। তো শিক্ষার্থীরা চলো আমরা পরের পৃষ্ঠাতে চলে যাই এবং রিডিং ধরে ধরে আমরা পড়ি এবং জেনে নিই। বাংলাদেশের এই যে মানুষ আছে তাদের কিন্তু পেশাগত অনেক বৈচিত্র্য আছে। আমরা যে মানুষ, আমরা কিন্তু সকলেই একই রকম পেশা নিয়ে বেঁচে থাকি না, তাই না? আমাদের এক একজনের পেশা এক এক রকম, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা কি বলা যায় যে মজুর, দিন মজুর, কেউ বা মুচি, কেউ কৃষিজীবী, তাই না? তাহলে আমাদের মানুষদের মধ্যে বিভিন্ন রকম পেশা আছে, বিভিন্ন রকম পেশা নিয়ে মানুষরা কিন্তু বেঁচে থাকে। তাহলে এটা কি? এটা কিন্তু একটা বৈচিত্র্যের মধ্যে পড়ে, যেটা নাকি পেশাগত বৈচিত্র্য। দেখো আমি যা যা বলেছিলাম সেটা এখানে আছে, যে কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, আবার কেউ বা কাজ করে অফিস অথবা আদালতে। সবাই কিন্তু আমরা পরস্পরের বন্ধু, একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করে। আমরা যতই বলি যে আমরা উঁচু পেশার কাজ করি, কিন্তু নিম্ন পেশাজীবীর কাজ বা নিম্ন পেশাজীবীদের যে পেশাটা আছে সেই পেশার কিছু কিছু অন্তর্গত কিন্তু আমাদের জীবনে বৈচিত্র্য এনে দেয় না? হ্যাঁ, এনে দেয়। আমাদের কিন্তু নিত্য নৈমিত্তিক যে ছোটখাটো কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু কি করতে হয়? নিম্ন পেশাজীবী মানুষদের কাছে যেতেই হয়। সুতরাং আমরা কি করব? আমরা একজন আরেকজনকে সাহায্য করব, গড়ে তুলব আমাদের এই সোনার বাংলাদেশ। ভাবো তো কৃষকের কথা, তারা যদি কাজ না করতো আমাদের খাদ্য কে যোগান দিত? আমরা তো খুব অহংকার করি, আমি ডাক্তার, আমি শিক্ষক, আমি ইঞ্জিনিয়ার, কিন্তু কৃষকের কথা কি আমরা গর্ব করে বলতে পারি? বলতে পারি না। কিন্তু দেখো তারা যদি না থাকতো আমরা কি খেতাম, কিভাবে বেঁচে থাকতাম, কিভাবে বেঁচে থাকতো আমাদের ভাই বোনেরা, সন্তানেরা? আমাদের খাদ্য জোগানোর কিন্তু তখন কেউই থাকতো না। তারপর দেখো কি আছে? সবাইকে কিন্তু আমাদেরকে কি করতে হবে? শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, এবং আমাদের সবাই হচ্ছে আপনজন। তাহলে শিক্ষার্থীরা দেখো এতগুলো বৈচিত্র্যের সঙ্গে আমরা আরেকটি কি বৈচিত্র্য পেলাম? পেশাগত বৈচিত্র্য, তাই না? আমরা তাহলে এখানে একটা পয়েন্ট লিখে নিই, তোমরা কিন্তু আমার সঙ্গে লিখে নিবে। পেশাগত
তারপর দেখো আমরা পরবর্তী লাইনে গেলে আবার পরবর্তী পড়াটা পেয়ে যাব। আমাদের আছে নানা ধরনের উৎসব। মুসলমানদের রয়েছে দুটো ঈদ, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। হিন্দুদের রয়েছে দুর্গাপূজা সহ নানা রকম উৎসব এবং পার্বণ। বৌদ্ধদের রয়েছে বৌদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের রয়েছে ইস্টার সানডে। এখানে কিন্তু শিক্ষার্থীরা তোমাদের প্রশ্ন থাকতে পারে যে মুসলমানদের বৃহত্তম দুটি উৎসবের নাম বলো, ধর্মীয় উৎসবের নাম বলো। তখন তোমরা কি বলবে? ঈদুল ফিতর ও ঈদুল আজহা। সনাতন ধর্মাবলম্বী বা হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসবের নাম কি? তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো দুর্গাপূজা। আবার প্রশ্ন আসতে পারে খ্রিস্টানদের ধর্মীয় উৎসবের নাম কি? ইস্টার সানডে। এবং বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসবের নাম কি? বৌদ্ধদের ধর্মীয় উৎসবের নাম হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা। আবার রয়েছে দেখো আমাদের দেশে যেটা একটা কমন উৎসব আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকলের জন্য একটা কমন একটি উৎসব আছে, বলো তো সেটা কি? সেটা হচ্ছে আমাদের পহেলা বৈশাখ। এটা কিন্তু আমরা ধর্ম নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সকলে কি মনের আনন্দে এটা আমরা উদযাপন করি। এটা আমাদের প্রাণের উৎসব, এটা আমাদের বাংলার উৎসব, তাই না? তারপর দেখো কি আছে, রয়েছে রাখাইন। রাখাইন কিন্তু উপজাতি। রাখাইনদের সাংগ্রাই উৎসব এবং চাকমাদের বিজু উৎসব। ধর্ম যার যার, উৎসব যেন সবার। আচ্ছা শিক্ষার্থীরা, এখানে আমি যদি তোমাদের প্রশ্ন করি যে রাখাইনদের উৎসবের নাম কি, তখন আমরা কি লিখবো? দেখো এখানে আমি খুব ছোট্ট করে সংকেত চিহ্নের মাধ্যমে লিখে দিচ্ছি, সম্পূর্ণটা উল্লেখ করলাম না আমি। দেখো রাখাইন, রাখাইন তাহলে কি? আমরা গত ক্লাসে উপজাতি নিয়ে কথা বলেছি বা ক্ষুদ্র জাতিসত্তা নিয়ে কথা বলেছি। রাখাইনও ক্ষুদ্র জাতিসত্তার একটি গোষ্ঠী। রাখাইন, রাখাইনদের উৎসবের নাম আমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সাংগ্রাই। কি আছে? সাংগ্রাই। বল গো ফলা দিতে হবে কিন্তু, তারপর রসিকার, সাংগ্রাই। এবং আরো একটু উপজাতি দিয়ে তাদের উৎসবের নাম দেওয়া আছে, সেটা হচ্ছে চাকমা। কি দেওয়া আছে? চাকমা। চাকমার নামটা কিন্তু আমরা কম বেশি সকলেই অবগত, তাই না? চাকমাদের উৎসবের নাম দেওয়া আছে এখানে বিজু। কি দেওয়া আছে? আচ্ছা বিজু। তাহলে আমরা গত ক্লাসে পড়েছিলাম যে পার্বত্য অঞ্চল আছে, পার্বত্য অঞ্চলে আমরা ৩-৪ রকমের উপজাতি বা ক্ষুদ্র জাতিসত্তাদের নাম পড়েছিলাম। তোমাদের কি খেয়াল আছে? চাকমা, মারমা, মুরং, তঞ্চঙ্গা। আচ্ছা চাকমা, মারমা, মুরং, তঞ্চঙ্গা এরা কোন উপজেলা, কোন অঞ্চলের উপজাতি? এরা পার্বত্য অঞ্চলের উপজাতি। আবার দ্বিতীয় প্রশ্ন তোমাদের যদি করি, এটা আমরা গত ক্লাসে পড়েছি শিক্ষার্থীরা, যে রাজশাহী, হ্যাঁ রাজশাহী আর জামালপুরের যে উপজাতি রয়েছে তাদের নাম কি? তাদের নাম আমরা কি বলবো? সাঁওতাল এবং রাজবংশী। রাজশাহী জামালপুরে সাঁওতাল এবং রাজবংশী ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে। আচ্ছা আর এখন আমরা কি পড়লাম? এখন আমরা পড়লাম রাখাইন, তার সঙ্গে পড়লাম চাকমা। আরো কিছু নাম আছে, যেমন আছে একটি কমন একটি নাম আছে যেটা হচ্ছে গারো। এই গারো উপজাতিটা টাঙ্গাইল, মধুপুর, ভাওয়ালের এদিকে একটু বেশি পাওয়া যায়। আচ্ছা তাদেরকে বেশি দেখা যায়। আচ্ছা তাহলে দেখো এই লাইনে মানে দ্বিতীয় পৃষ্ঠাতে কিছু পিকচার দেওয়া আছে। দেখো এখানে যে থিমটা দেওয়া আছে, এই থিমটা কিন্তু পহেলা বৈশাখের থিম, তাই না? পয়লা বৈশাখে আমাদের শহরটা, স্পেশালি ঢাকাটা যেভাবে সাজসজ্জা করা হয়, সেই সাজসজ্জাটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এই পৃষ্ঠার সর্বশেষ লাইন যেটা হচ্ছে সেটা হচ্ছে ধর্ম উৎসব কি? ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। ধর্ম আমাদের আলাদা হতে পারে কিন্তু উৎসবটা আমরা কি করি? আমরা একে অপরের সঙ্গে মিলে মিশে সেটা উদযাপন করি, সেটাকে আমাদের আনন্দের শামিল করে নিই, তাই না? সেজন্যই কিন্তু এখানে লেখক লিখেছে যে ধর্ম যার যার, উৎসব সবার। আচ্ছা দেখো পরবর্তী লাইনে আছে পার্বত্য জেলার ঘরবাড়ি। দেখো দেখা যায়, আশা করছি দেখা যাচ্ছে। পার্বত্য জেলার ঘরবাড়ি, দেখো কিছু পাহাড়ের চূড়ার মতো দেখা যাচ্ছে, বন জঙ্গল, লম্বা লম্বা গাছ, তার নিচে কিছু ছোট ছোট কুঁড়ে ঘর। এটা হচ্ছে পার্বত্য জেলার ঘরবাড়ি। পোশাক পরিচ্ছদে ভিন্নতা রয়েছে, ভিন্ন ভিন্ন
হাজির রয়েছে। মিল আমাদের একটা জায়গায় যে আমরা সকলেই বাংলার অধিবাসী। বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন কিন্তু বৈচিত্র্যময়, তাই না? বাংলাদেশের যে প্রকৃতি, আকাশ বাতাস, নদী নালা, সাগর পর্বত, এগুলো কি প্রকৃতি, এগুলো কি বৈচিত্র্যময়, এক এক সময় এক এক রকম বৈচিত্র্য নিয়ে আমাদের সামনে হাজির হয়। এই দেশকে তাই ঘুরে ঘুরে কিন্তু দেখা দরকার। কোথাও পাহাড় রয়েছে, কোথাও নদী রয়েছে, কোথাও বা সমুদ্রের বেলাভূমি। এজন্য দেশের প্রান্ত থেকে বা দেশের নানা রকম প্রান্ত যেমন ঘুরে ঘুরে দেখা দরকার, তেমনি আত্মীয় স্বজন বন্ধুদের বাড়িতেও কিন্তু যাওয়া দরকার, পরস্পরের সঙ্গে মেলামেশা করা দরকার, কাছাকাছি আসা দরকার, মানুষকে ভালোবাসা দরকার। দেশ মানে এর মানুষ। দেশ মানে কি শুধু দেশ, আমি বাংলাদেশে বাস করি, বাংলাদেশ আমার দেশ, এটাই কি শুধু? এই পর্যন্ত কি আমরা একটা কথা সমাপ্ত করতে পারি? না, এটা করা যায় না। বাংলাদেশ যেমন আমার নিজের দেশ, এদেশের মাটি আমার নিজের, এদেশের মানুষ আমার কি আপনজন, মিলেমিশে থাকতে হবে, তবেই না একটা দেশকে আমি নিজের করতে পারি, তাই না? আর এটা তো বাঙালি জাতির বৈশিষ্ট্য, অন্যকে আপন করে নেওয়া, আপন ভাবে নিজের মধ্যে অন্যকে বিলীন করানোর চেষ্টা করা এবং নিজেকে অন্যের সঙ্গে আত্মীয়তার সম্পর্কে বিলীন করানোর চেষ্টা করা। আচ্ছা দেখো, তারপর কি আছে? তারপর আছে যে দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এইসব। আচ্ছা, দেশ হলো জননীর মতো। জননী যেমন স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে আমাদেরকে আগলে রাখেন, দেশও কিন্তু তেমনি তার আলো বাতাস সম্পদ দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এই দেশকে আমরা কি করব? ভালোবাসবো। তো শিক্ষার্থীরা, আমাদের গত ক্লাস এবং আজকের ক্লাস করে আমাদের কি হলো বলতো? আমাদের এই যে গদ্যটা আছে, এই দেশ এই মানুষ, এই গদ্যটি আমরা কি করলাম? এই গদ্যটি আমরা সম্পূর্ণভাবে রিডিং করে, রিডিং বুঝে, এখান থেকে বিভিন্ন রকম টিপস নিয়ে আমরা গদ্যটি শেষ করলাম। আর পরবর্তী ক্লাসে আমি কি করব? পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে এই গদ্যের অনুশীলন নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে আজকে কিন্তু তোমাদেরকে একটা কাজ করতে হবে। সেই কাজটা কি জানো? আমি আজকে তোমাদের যা পড়ালাম আর গত ক্লাসে যা পড়িয়েছি, এই দুটো ক্লাসের সমন্বয়ে আমি কি করব? তোমাদের মেসেঞ্জার গ্রুপে আমি কিন্তু একটা গুগল ফর্মের প্রশ্ন সেন্ড করবো, আর অবশ্যই কিন্তু তোমরা সেই প্রশ্নের ওপর পরীক্ষা দেবে, ঠিক আছে? আর আমি কিন্তু পরে দেখবো যে কে কে তোমরা পরীক্ষা দিয়েছো এবং কে কত পেয়েছো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে এই অধ্যায়ের অনুশীলন নিয়ে পরবর্তী ক্লাসে। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো।